হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসটি স্পেশালি তাদের জন্য যারা মাধ্যমিক 2025-এ অ্যাপিয়ার করছো এবং যারা মাধ্যমিক জীবনবিজ্ঞানে 90-এর উপর অথবা একদম 95-এর আপ স্কোর করতে চাও, তাদের জন্য আজকের এই ক্লাস। আশা করব এই ভিডিও থেকে তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। প্রথম কথা, আজকের এই ক্লাসে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেখানে আমি বেশ কিছু জিনিস আলোচনা করব, যে টপিকগুলো বেসিক্যালি তোমার এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউতে যেগুলো পরীক্ষায় আসবে না। অর্থাৎ কোনো একটা বিষয়ে ভালো স্কোর করার প্রধান মন্ত্র হচ্ছে যে বিষয়গুলো পরীক্ষায় আসবে সেইগুলো যেমন পড়া, ঠিক সেই রকম যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কম সেইগুলোর উপর গুরুত্ব অপেক্ষাকৃত কম দেওয়া। তো অ্যাজ আ গাইড অথবা অ্যাজ আ টিচার আমি কখনোই বলবো না যে সাজেস্টিভ পড়ে এক্সামিনেশন দিতে যাও। তুমি যদি 100-এ 100 স্কোর করতে চাও তাহলে অবশ্যই গোটা বইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে পড়তে হবে এবং ভালো করে টপিকসগুলোকে বুঝতে হবে। কোনো জায়গাটায় কিন্তু স্কিপ করা চলবে না। আজকের এই ক্লাসটি তাদের জন্য স্পেশালি যারা তোমার পুরো সিলেবাসটাকে যেমন কভার আপ করেছো তাদের জন্য যেমন এই ক্লাসটি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই ক্লাসটি। সেটি হচ্ছে যে যারা এখনও পর্যন্ত পুরো সিলেবাসটা কভার আপ করতে পারোনি এবং পুরো বিষয়টাকে বুঝতে হয়তো এখনও অসুবিধা রয়েছে, তো তাদের জন্য আমি বলবো স্পেশালি যে টপিকসগুলো পড়ার খুব একটা দরকার নেই সেই টপিকসগুলোকে স্কিপ করতেও পারো বড় প্রশ্নের জন্য অবশ্যই। কারণ এমসিকিউতে কোনো সেইভাবে বলা যায় না যে এই জায়গা থেকে এমসিকিউ আসবে বা এই জায়গা থেকে এমসিকিউ আসবে না। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে বড় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্নে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম সেই টপিকগুলো আমি আজকে তোমার সাথে শেয়ার করব। এবং আবারও বলছি, আমি কখনোই তোমাকে সাজেস্ট করব না যে তুমি সাজেস্টিভ পড়ে এক্সামিনেশন হলে যাও, তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার এমসিকিউ প্রশ্নে কিন্তু গিয়ে আটকাবে। সেই জন্য আমি বারবার বলবো যে যদি তুমি খুব ভালো স্কোর করতে চাও তাহলে অবশ্যই বইটাকে খুঁটিয়ে পড়তে হবে, তোমার যে টেক্সট বই আছে সেটাকে। এবং তাহলে আজকের এই ক্লাসটার বিশেষত্বটা কোথায় না, আজকের ক্লাসের বিশেষত্ব হচ্ছে এটাই, যারা অনেকটা পিছিয়ে পড়েছো, যারা বুঝতে পারছো না কোনটা পড়তে হবে কোনটা পড়বো না, বা যারা অ্যাকচুয়ালি সাজেস্টিভ ওয়েতে পড়ো, তাদের জন্য এই ক্লাসটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা আজকের এই ক্লাস থেকে জানতে পারবে কোন কোন টপিকসগুলো পড়া উচিত, কোন কোন টপিকসগুলো পড়া উচিত নয়। এবং সবশেষে আমি বেশ কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আসি ছবির ব্যাপারে, যে কোন ছবিগুলো তোমরা 2025-এর মাধ্যমিকের জন্য করবে না। সেগুলো হচ্ছে স্নায়ুকোষ আঁকার দরকার নেই, ইউক্যারিওটিক ক্রোমোজোম আঁকার দরকার নেই। তাহলে এখন প্রশ্ন কোনগুলো করব। তোমরা মাধ্যমিকের জন্য যে ছবি দুটো করবে, 1 নাম্বার হচ্ছে চোখ। স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে চোখ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চোখের ছবি এখন থেকে আঁকা প্র্যাকটিস করো এবং এক ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের চেষ্টা করো, কম্পাস ছাড়া, দেখবে ছবিটা আরও ভালো আসছে। প্রথম হয়তো কম্পাসের ব্যবহার তুমি নিতেও পারো, আমি আবারও বলছি এখন থেকে প্র্যাকটিস শুরু করো, খুব ভালো ছবি তোমার হবে আঁকা। 2 নাম্বার যে ছবিটা করবে, যদি চোখ আসে, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, অথবা এই চ্যাপ্টার থেকে যে ছবিটা আসতে পারে সেটা হচ্ছে প্রতিবর্ত পথ, বা যেটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক। এই প্রতিবর্ত পথের ছবিটাও কিন্তু একটু আঁকার প্র্যাকটিস করে রাখতে হবে। ওই যে সুষুম্নাকাণ্ডে ওই যে এইচ শেপড, যেটা ধূসর বস্তু শ্বেত বস্তু, মানে কিভাবে তোমার স্নায়ুস্পন্দনটা যাচ্ছে সেই পাথটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই দুটো ছবির মধ্যেই কিন্তু একটা ছবি তুমি পাবেই, ঠিক আছে? এই দুটো ছবির মধ্যে একটা ছবি তুমি পাবেই। আর অথবাতে দেখবে আরেকটা ছবি থাকে, সেটা কোষ বিভাজন চ্যাপ্টার থেকে, সেইখান থেকে তোমরা যে ছবিটা করবে এই দুটো ছবির মধ্যে একটা ছবি আসবে। আর তোমরা যদি ভাবো যে না স্নায়ুতন্ত্র চ্যাপ্টারের ছবি অ্যাটেম্প্ট করব না, কোষ বিভাজন চ্যাপ্টারের অ্যাটেম্প্ট করব, তাহলে যে ছবিগুলো তোমরা করবে, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের কিন্তু ওই মেটাফেজ প্লেট এই ছবিটা আসার
সম্ভাবনা রয়েছে। অথবা আরেকটা যেটা রয়েছে, এই দুটোর মধ্যে একটা আসবে, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ যে সাইটোপ্লাজমের যে বিভাজন, সেই সাইটোকাইনেসিসের ছবি কিন্তু আসবে। এবং স্পেসিফিক্যালি যদি আমি বলি, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাণী কোষের সাইটোকাইনেসিস, অর্থাৎ যেটা ক্লিভেজ বা ফারোয়িং, সেই ছবিটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যদি এটা ছবিতে নাও আসে, তাহলে কিন্তু 2 নম্বর প্রশ্নে যে ক্লিভেজ বা ফারোয়িং বলতে কী বোঝো, এরকম কিন্তু প্রশ্ন একটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি বললাম কি, যে এই দুটো ছবির মধ্যে একটা ছবি আসবে, আর দেখবে পরীক্ষার হলে অথবা থাকে, অথবাতে এই দুটো ছবির মধ্যে একটা ছবি আসবে। সুতরাং এই 4টে ছবি তুমি যদি প্র্যাকটিস করো, আমি আবারও বলবো, যারা চোখ এবং প্রতিবর্ত পথ খুব ভালোভাবে করতে পারছো, তাদেরকে আমি আর এই দুটোতে আসার জন্য বলবো না। প্রাণীকোষের সাইটোকাইনেসিসটা এই কারণে করো, কারণ এটা কিন্তু ছবির প্রশ্ন বাদে 2 নম্বরের প্রশ্নে আসতে পারে। এবং এই দুটো ছবি যদি খুব ভালো করতে পারো, তাহলে এই দুটোর মধ্যেই একটা তুমি কিন্তু কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ছবি নিয়ে কারোর কোনো আশা করি কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাও। তাহলে ছবি আমাদের ক্লিয়ার হলো। 2 নম্বর যে জিনিসটা তোমাদের পড়ার দরকার নেই, সেটি হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তোমাদের পড়ার দরকার নেই। কোন পয়েন্ট অফ ভিউতে? বড় প্রশ্নের পয়েন্ট অফ ভিউতে। ছোট প্রশ্নে কিন্তু বা এমসিকিউতে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলছি, এমসিকিউর কিন্তু কোনো সাজেশন হয় না। আমি যে কথাগুলো বলবো সেগুলো 5 নম্বরের অথবা 2 নম্বরের। যেটা আসবে না সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। পরিবর্তে আসবে কি, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউক্লিওজোম মডেল। বা নিউক্লিওজোম বলতে কি বোঝো? অর্থাৎ নিউক্লিওজোম বলতে কি বোঝায় না, নিউক্লিওজোম হচ্ছে ওই যে তোমার ডিএনএটা, সেটা যে একদম হিস্টোন প্রোটিনকে প্যাঁচ খেয়ে একদম আলটিমেটলি যে ক্রোমোজোম তৈরি করছে, সেই পুরো নিউক্লিওজোম মডেলটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট যেটা করতে হবে না, সেটা হচ্ছে যে কোষচক্রের যদি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে কি হবে, সেটা তোমাদের করার দরকার নেই। তোমাদের পরীক্ষায় যেটা করতে হবে সেটা হচ্ছে কোষচক্র। কোষচক্রের যে পর্যায়গুলো ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে। মানে ওই যে সার্কেল করে যেটা রাখো না, যে G1, সেখান থেকে S, তারপরে G2, তারপরে M, এই পর্যায়গুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে। নেক্সট যেটা তোমাদের করতে হবে না, সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস আসার সম্ভাবনা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত কম। যেটা করতে হবে, সেটা কি করতে হবে? যেটা করতে হবে সেটি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, একদম মানে আসবেই, ধরে রাখো। অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত, উদাহরণ, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট যেটা করতে হবে না, সেটি হচ্ছে যে তোমাদের যে সন্তানের বা কোনো একটা পুত্রের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, সেটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা কম। যেটা আসতে পারে সেটা হচ্ছে যে একটা উক্তির মাধ্যমে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান ব্যাখ্যা করো, এরকম 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। নেক্সট যেটা করতে হবে না, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের তুলনামূলক যে গঠন, সেই হৃৎপিণ্ডের গঠনগত যে তুলনা, সেটা কিন্তু করার দরকার নেই। অভিযোজন চ্যাপ্টারের যে হৃৎপিণ্ডের তুলনামূলক গঠন, সেটা কিন্তু তোমাদের বেলায় করার খুব একটা দরকার নেই বড় প্রশ্নের জন্য। এমসিকিউতে আসতে পারে। যেটা আসবে তোমাদের এবার, সেটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ। ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ। এবং এটা কে দিয়েছিলেন? ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ কার? কমেন্টে জানাও যে ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ প্রথম কে দেন। এবং সেখানে কি বলা হয়, যে বায়োজেনেটিক সূত্র, তাই না? বায়োজেনেটিক সূত্রটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ব্যাপক রয়েছে। নেক্সট যেটা করতে হবে না, সেটা হচ্ছে ডারউইনিজমের ক্ষেত্রে যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচনবাদ, বড় প্রশ্নের তোমাদের আসার সম্ভাবনা কম।
বড় প্রশ্নের পয়েন্ট অফ ভিউতে কিন্তু তোমাদের এটা আসার সম্ভাবনা কম। পরিবর্তে যেটা আসবে সেটা হচ্ছে ল্যামার্কিজম, ল্যামার্কবাদ। ল্যামার্কবাদ কিন্তু খুব ভালো করে করো, কারণ ল্যামার্কবাদের যে ব্যবহার অব্যবহার সূত্র, তারপরে তোমার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এবং ডারউইনিজমের ক্ষেত্রে উদাহরণটা যে জিরাফের গলার ব্যাখ্যাটা একটু ভালো করে ক্লিয়ার রেখো। নেক্সট যেটা করতে হবে না সেটা হচ্ছে পায়রার বায়ুথলির অভিযোজন। এটা করতে হবে না, যে পায়রার বায়ুথলিগুলো থাকলে কি হতো, না থাকলে কি হতো, এটা কিন্তু করার খুব একটা বা আসার খুব একটা পসিবিলিটি নেই। পরিবর্তে আসবে কি, না পায়রার যদি প্রশ্ন আসে, তোমরা পায়রার থেকেও এবার বেশি গুরুত্ব দেবে, সেটা হচ্ছে উট আর শিম্পাঞ্জি। উট শিম্পাঞ্জির অভিযোজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, উট এবং শিম্পাঞ্জির অভিযোজন। এবং উদ্ভিদের ক্ষেত্রে আমি বলবো সুন্দরী গাছ, তার সাথে ক্যাকটাস, এই দুটো কম্পারেটিভলি ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। এবং এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে, যদি পায়রা থেকে প্রশ্ন দেয় তাহলে প্রশ্নটা এরকম দেবে যে পায়রার দেহের ওজন কমানোর জন্য কোন কোন অঙ্গের তোমার থাকে না, বা এরকম কিছু। তা দেখবে ওদের পৌষ্টিক তন্ত্রের বেশ কিছু ইভলভ ঘটেছে, সেখানে বেশ কিছু অঙ্গ থাকে না, ডিম্বাশয় থাকে না, কোন ডিম্বাশয় থাকে না সেটা তোমাকে কিন্তু স্পেসিফিক্যালি জানতে হবে। ক্লিয়ার? তো সেই রকমভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে, ভালো করে রেডি হবে। তাতে কি হবে, তোমার প্রশ্নের ধরন যদি তুমি ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমার পরীক্ষার সময় কিন্তু খুব ইজিলি, খুব ভালোভাবে পরীক্ষার হলে তুমি কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। নেক্সট যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কম, সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। যে জীববৈচিত্র্য যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই হ্রাসের কারণগুলো কি, সেইগুলো আসার সম্ভাবনা যেমন কম, কিন্তু যেটা আসবে সেটা আমি বলছি, যেটা আসবে জীববৈচিত্র্য থেকে সেটা হচ্ছে ভীষণই ভালোভাবে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে জীববৈচিত্র্য হটস্পট। এই জীববৈচিত্র্য হটস্পট রিলেটেড যে কোনো প্রশ্ন ভালো করে করবে, কারণ জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্ত, জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ, কোথায় কোন উদ্ভিদ বা প্রাণী পাওয়া যায়, স্পেসিফিক্যালি যে রেড পান্ডা, সেই রেড পান্ডা কোথায় পাওয়া যায়, পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল পার্কে রেড পান্ডা পাওয়া যায়, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি এবার ভীষণই রকম বেশি। নেক্সট যেটা করতে হবে না সেটা হচ্ছে তোমার পিবিআর, যেটা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কম। পরিবর্তে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য। এই কার তত্ত্বাবধানে এটা শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, এইটার শুরু হওয়ার পিছনের কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, সেটা কিন্তু খুব ভালো করে জেনে তবেই পরীক্ষার হলে ঢুকবে। তাহলে কি হবে, তোমার কিন্তু পরীক্ষার হলে এমন প্রশ্ন দেবে না যে প্রশ্নটা তুমি জানো না, প্রশ্নটা হয়তো একটু ঘুরিয়ে দেবে, তোমাকে সে একটু হ্যান্ডেল করতে হবে, ব্যাপারটা একটু বুঝতে হবে, তোমাকেও বুদ্ধি খাটিয়ে সেইভাবে উত্তরটা দিতে হবে। এবং আশা করছি তোমরা যদি আমার সাথে জুড়ে থাকো, আমি কথা দিচ্ছি তোমরা যারা এখনও পর্যন্ত প্রিপারেশন হয়তো খুব একটা ভালো হয়নি, আমি গ্যারান্টি দিচ্ছি তাদের রেজাল্ট ভালো হবেই। আমি কথা দিচ্ছি, যদি তুমি আমার সাথে প্র্যাকটিস সেশনগুলোতে অ্যাটেন্ড করো, মনোযোগ সহকারে আমার প্রশ্নগুলোর অ্যান্সার দাও, তাহলে অবশ্যই তুমি উপকৃত হবে। আমার হয়তো এরকম খুব হাইফাই ফেসিলিটি নেই, আমার হয়তো ডিজিটাল বোর্ড নেই ঠিকই, কিন্তু আমি যে পয়েন্টগুলো উল্লেখ করব, আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট যেটা তোমাদের আসবে না সেটা হচ্ছে বন্যপ্রাণী বিপন্নতার কারণ। যে বিভিন্ন বন্যপ্রাণী আছে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সিংহ, এগুলোর যে বিপন্নতার কারণ, সেখান থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন যদি আসে MCQতে আসবে কীরকম, না সর্পগন্ধা বিপন্নতার কারণ কি। এরকম প্রশ্ন আসতে পারে যে দুটি বহিরাগত প্রজাতির উদ্ভিদ প্রজাতির নাম লেখো। ক্লিয়ার? যারা আমাদের পরিবেশ দূষণ ঘটাচ্ছে। এছাড়া যেটা বায়ু দূষণের প্রভাব তোমাদের পরীক্ষায় কিন্তু 2025-এ আসার সম্ভাবনা কম। পরিবর্তে যেগুলো আসবে সেটা হচ্ছে COPD। কি জিনিস, কেন হয়, কোন দূষণের ফলে হয়, এবং COPDর পুরো ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে? এবং এটা হয় বায়ু দূষণের ফলে। তোমাদের জন্য যেটা ভীষণই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউট্রোফিকেশন।
ইউট্রোফিকেশন কেন হয়, কী জন্য হয় এবং এর রেজাল্ট কী? অ্যালগাল ব্লুম, এখান থেকে প্রশ্ন আসবে বিওডি সিওডি ডিফারেন্স ভালো করে যেও, বিওডি ভার্সেস সিওডি কী জিনিস, এর পার্থক্য কী, এগুলো থেকে প্রশ্ন আসবে। যেটা করতে হবে না তোমাদের সেটা হচ্ছে যে রুই মাছের পটকার অভিযোজন তোমরা দেখবে অনেকেই প্র্যাকটিস করে রাখো। বারবার বলছি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্রন্থির নাম কি, পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তচালকের নাম কি, এগুলো কিন্তু প্রশ্ন দিতে পারে। কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কম যে রুই মাছের পটকার গুরুত্ব কী। পরিবর্তে প্রশ্নটা কি আসবে, কীরকম কোন জায়গা থেকে প্রশ্ন আসবে উটের অভিযোজন, প্রশ্ন আসবে শিম্পাঞ্জির অভিযোজন থেকে, প্রশ্ন আসবে ক্যাকটাসের অভিযোজন থেকে। ক্লিয়ার? প্রশ্ন আসবে শ্বাসমূল কেন সৃষ্টি হয়েছিল, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায়, সেই জায়গাগুলো থেকে। নেক্সট যেটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি কম সেটি হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি, অথবা মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। পরিবর্তে প্রশ্ন আসবে কি না মেন্ডেলের নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আসার সম্ভাবনা কিন্তু এবছর প্রবল, সুতরাং সেটা ভালো করে করো। নেক্সট মিলার ও উরের পরীক্ষা এবছরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, যে সেটা আমি বলবো না, কারণ তোমাদের গত বছরে এসেছিল মিলার ও উরের পরীক্ষার বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের তালিকা, প্রসেস কিন্তু আসেনি। তো আমি বলবো যে মিলার ও উরের পরীক্ষার একটু পদ্ধতিটাকে ভালো করে জেনে যেও, তার সাথে যেটা করে রাখবে সেটা হচ্ছে জৈব রাসায়নিক তত্ত্ব। এই জৈব রাসায়নিক তত্ত্ব এটাকে কিন্তু ভালো করে করেছে, যেটা ওপারিন এবং হ্যালডেন দিয়েছিল। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার একটি হট টপিক, এখান থেকে কিন্তু আসবে। এবং হট বলতেই একটা কথা মনে পড়ে গেল, হট ডাইলিউট স্যুপ, মাইক্রোস্ফিয়ার মডেল, এগুলো কার, প্রবক্তাকে, এগুলো থেকে কিন্তু ছোট ছোট এমসিকিউ প্রশ্ন দেবে এবং এইগুলোই ভুল করবে তোমরা। নেক্সট যেটা করবে না সেটা হচ্ছে হাঁপানি রোগের কারণ করার দরকার নেই। প্রশ্নে আসতে পারে যে হাঁপানি রোগের লক্ষণ কী। ক্লিয়ার? লক্ষণটা ভালো করে করো। ইউট্রিফিকেশন তো বললাম, ইউট্রিফিকেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা এবার অত্যন্ত বেশি। নেক্সট জনুক্রম, ফার্নের জনুক্রম করার খুব একটা দরকার নেই, কারণ জনুক্রম গত বছর এক্সামিনেশনে এসছে এবং হ্যাঁ কোথাও উল্লেখ নেই যে গত বছর এসছে মানে এবছরও আসবে না। কিন্তু আমি বলবো যে জনুক্রম এবছর পুরো বড় প্রশ্ন হয়তো দেবে না, কিন্তু দিলেও এখান থেকে এমসিকিউ দিতে পারে। হ্যাঁ, যে প্রোথ্যালাস কাদের দেখা যায়। ক্লিয়ার? এই এমসিকিউর, আমি বারবারও বলছি, এমসিকিউর কোনো কিন্তু তোমার সিলেবাস হয় না, এমসিকিউর কিন্তু কোনো সাজেশন হয় না। ক্লিয়ার? তোমাদের পুরো যে ক্লাস 10 সিলেবাস সেখান থেকে যে কোনো জায়গা থেকে এমসিকিউ হতে পারে। নেক্সট যেটা করতে হবে না সেটি হচ্ছে তোমার সুন্দরী গাছের পাতার লবণ গ্রন্থির ভূমিকা। এরকম স্পেসিফিক্যালি না দিয়ে হয়তো দিয়ে দিল ওই যে নিউম্যাটোফোর বা শ্বাসমূলের ভূমিকা কী, বা সুন্দরী গাছের কী কী অভিযোজন ঘটে। নেক্সট হরমোন চ্যাপ্টার থেকে আমি বলবো হরমোন, প্রতিটি হরমোনের ফাংশন এবং উৎস, কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কী কাজ, যেমন এডিএইচ হরমোন, যেমন টিএসএইচ হরমোন, যেমন হাইপোথ্যালামাস থেকে খরিত কিছু হরমোন টিআরএনএইচ, হ্যাঁ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কোন গ্রন্থির কোথায় অবস্থান, সেখানকার সেই গ্রন্থির কাজ কী এবং সেই গ্রন্থি থেকে খরিত হরমোনের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেটি হচ্ছে ফিডব্যাক। হরমোনের ফিডব্যাক কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং অক্সিন হরমোনে যদি আমি বলি, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে অক্সিন হরমোনের যে অগ্রস্ত প্রকটতা ভীষণই গুরুত্বপূর্ণ, 2 নম্বরে আসার মতো প্রশ্ন তোমাদের জন্য। এবং যে তোমার ছোট ছোট যে এমসিকিউ সেগুলো হচ্ছে এই নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কোনটি, নাইট্রোজেনবিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন কোনটি, একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন কোনটি, এই জায়গাগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন কোনটি, সেই জায়গাগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ফিডব্যাক আমাকেও দাও যে তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমরা কি আদৌ আমার ক্লাস বুঝতে পারছো কি না, তোমরা আদৌ কি উপকৃত হচ্ছ কি না। যদি উপকৃত হও অন্তত একটা লাইক তো দিতে পারো এই ভিডিওতে। এবং যদি তোমার ভালো লাগে ক্লাসটা, তোমার
বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করতে পারো। এবং এখন আমরা পার্টিকুলার কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাকে আরও একটু বাড়িয়ে দেবে। তো আমরা প্রতিদিনই এরকম কিছু কিছু টপিকস নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেশনে জয়েন হয়েও এবং সেখানে তোমরা নিজের প্রস্তুতিটাকে চেক করবে। আমি প্রশ্ন বলবো, তোমরা প্রশ্নটা শুনবে, বা প্রশ্নটা আমি যদি বোর্ডে লেখা থাকে দেখবে, নিজে অ্যান্সার দেবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো চলো শুরু করছি আজকের কিছু প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের চলন নির্ধারক। ভালো করে শুনবে প্রশ্নগুলো, কিন্তু প্রশ্নটা ভালো করে শুনবে, তারপর অ্যান্সার দেবে নিজে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। উদ্ভিদের চলন নির্ণায়ক জগদীশচন্দ্র বোস আবিষ্কৃত যন্ত্রটির নাম হলো অপশন এ পোটোমিটার, অপশন বি স্পাইরোমিটার, অপশন সি কেসকোগ্রাফ, অপশন ডি সিসমোগ্রাফ। অর্থাৎ উদ্ভিদের চলন যে রয়েছে সেটি জগদীশচন্দ্র বোস একটি যন্ত্রের মাধ্যমে প্রমাণ করেন। সেই যন্ত্রটির নাম কি? তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্রেসকোগ্রাফ। নেক্সট, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি অসম, অপশন ডি উত্তরপ্রদেশ। তো কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি অসম, অপশন ডি উত্তরপ্রদেশ। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশ। নেক্সট, মানুষের মস্তিষ্ক প্রকোষ্ঠ অর্থাৎ মানুষের মস্তিষ্কে নিলয়ের সংখ্যা কত? এটা কিন্তু হৃৎপিণ্ড নয়। মানুষের মস্তিষ্কে নিলয়ের সংখ্যা কত? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। তো মানব মস্তিষ্কে নিলয়ের সংখ্যা হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, 4টি। নেক্সট প্রশ্ন, অণু বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে ব্যবহৃত উপযুক্ত হরমোন কোনটি? অপশন এ মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণের সাহায্যকারী যে হরমোন সেটি কোনটি? অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি জিব্রেলিন, অপশন ডি এ ও বি উভয়, অর্থাৎ অক্সিন এবং সাইটোকাইনিন উভয়। তো এক্ষেত্রেও সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এ ও বি উভয়। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের যে অংশটি পিটুইটারি গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটি কোনটি? অপশন এ লঘু মস্তিষ্ক, অপশন বি গুরু মস্তিষ্ক, অপশন সি হাইপোথ্যালামাস, অপশন ডি কর্পাস ক্যালোসাম। তো মস্তিষ্কের কোন অংশটি পিটুইটারি গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? এবং আমরা জানি পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, এবং পিটুইটারি গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করছে তো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডকেই। তো অপশন সি ইজ কারেক্ট, হাইপোথ্যালামাস। নেক্সট, অর্নিথোফিলি হলো অপশন এ পাখির দ্বারা পরাগযোগ, অপশন বি শামুক দ্বারা পরাগযোগ, অপশন সি প্রজাপতির দ্বারা পরাগযোগ, অপশন ডি বাদুড় দ্বারা পরাগযোগ। তো দেখো, অর্নিথোফিলি বলতে কি বোঝায়? এবং আমরা পরাগযোগের বিভিন্ন টাইপস পাই, অর্নিথোফিলি, অ্যানিমোফিলি, ম্যালাকোফিলি, কাইরোপটেরোফিলি, তাই না? তো সেটার মধ্যে এটা কোনটি? অপশন এ পাখির দ্বারা পরাগযোগকে আমরা কি অর্নিথোফিলি বলবো? অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, অর্নিথোফিলি হচ্ছে পাখির দ্বারা পরাগযোগ। অন্যদিকে শামুক দ্বারা পরাগযোগকে বলা হয় ম্যালাকোফিলি, প্রজাপতি দ্বারা পরাগযোগকে বলা হয় এন্টোমোফিলি, বাদুড় দ্বারা পরাগযোগকে বলা হয় কাইরোপটেরোফিলি। নেক্সট, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। তো এর থেকে সোজা প্রশ্ন আশা করি আর হয় না, অপশন ডি ইজ কারেক্ট, 4টি। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, জীবনের উদ্ভবের প্রয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব যৌগটি হলো, অর্থাৎ জীবনের যে উদ্ভব হয়েছে সেই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কোনটি? অপশন এ শর্করা, অপশন বি প্রোটিন, অপশন সি ফ্যাট, অপশন ডি নিউক্লিক অ্যাসিড। তো জীবনের উদ্ভাবনের প্রয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কোনটি? অপশন এ শর্করা, অপশন বি প্রোটিন, অপশন সি ফ্যাট, অপশন ডি নিউক্লিক অ্যাসিড। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নিউক্লিক অ্যাসিড। 1.9 প্রশ্ন, সেটা হচ্ছে যদি কোনো কন্যা সন্তান বর্ণান্ধ হয় তাহলে অপশন এ তার মাতা বর্ণান্ধ, অপশন বি পিতা বর্ণান্ধ, অপশন সি পিতা ও মাতা উভয়ই বর্ণান্ধ, অপশন ডি কোনোটি নয়। দেখো, কন্যা সন্তান বর্ণান্ধ, তার মানে কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন উভয় এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতা সৃষ্টিকারী জিন থাকবে। অর্থাৎ এটা ধরো সি ফর কালার ব্লাইন্ডনেস, এটা স্মল সি, তাহলে দেখো উভয়ই রয়েছে, তার মানে উভয় তখনই রয়েছে মানে থাকবে যখন মাতা অন্তত বাহক হবে এবং পিতা বর্ণান্ধ হবে। তাহলে দেখো অপশন এ বলেছে তার মাতা বর্ণান্ধ, না শুধু মাতা বর্ণান্ধ হলে তো এটা হবে না। অপশন বি বলেছে পিতা বর্ণান্ধ, পিতা শুধু বর্ণান্ধ হলেও হবে না। অপশন সি পিতা ও মাতা উভয়ই বর্ণান্ধ, এক্স্যাক্টলি অপশন সি ইজ কারেক্ট, পিতা ও মাতা উভয়ই বর্ণান্ধ, তবেই আমরা দেখব সেই কন্যাটি বর্ণান্ধ হবে। 1.10 প্রশ্ন, কচুরিপানার পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ডটি হলো,
অর্থাৎ কচুরিপানায় কোনটি দেখা যায়? অপশন এ ধাবক, অপশন বি খর্বধাবক, অপশন সি ঊর্ধ্বধাবক, অপশন ডি কন্দ। তো কচুরিপানায় যেটা দেখা যায় সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, খর্বধাবক বা অফসেট। 11 প্রশ্ন, অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো অটোজম বাহিত, অটোজম দ্বারা বাহিত হয় প্রচ্ছন্ন জিনগত একটি রোগ হলো অপশন এ থ্যালাসেমিয়া, অপশন বি বর্ণান্ধতা, অপশন সি হিমোফিলিয়া, অপশন ডি কোনোটি নয়। তো অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ, অটোজম বাহিত বারবার বলছি অর্থাৎ দেহকোষ ক্রোমোজোম বাহিত, সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, থ্যালাসেমিয়া। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ ফ্লেমিং, অপশন বি ওয়াল্ডেয়ার, অপশন সি মর্গ্যান, অপশন ডি ল্যামার্ক। গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো কিন্তু উত্তর অনেকেই আশা করছি দিতে পারবে না, কারণ এই যে কোয়েশ্চেনটা ক্রোমোজোম শব্দটি কে ব্যবহার করেন, কারণ এইগুলো তোমরা ফুটিয়ে পারো না। তো যারা জানো কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? অপশন এ ফ্লেমিং, অপশন বি ওয়াল্ডেয়ার, অপশন সি মর্গ্যান, অপশন ডি ল্যামার্ক। যারা যারা উত্তর দেবে তাদের সাথে আমি ইন্টারাক্ট করবো। নেক্সট 13 দাগের প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অপশন এ নারকেল, অপশন বি বট, অপশন সি রাইজোফোরা, অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অপশন সি ইজ কারেক্ট, রাইজোফোরা। এবং তোমরা একটা জিনিস খেয়াল রেখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম কিন্তু সুন্দরী গাছে দেখা যায় না, ম্যানগ্রোভ উদ্ভিদ হওয়ার সত্ত্বেও। নেক্সট, একটি অভঙ্গুর জৈব পদার্থ হলো অপশন এ সবুজ সার, অপশন বি গোবর, অপশন সি ডিডিটি, অপশন সি কার্বন। তো অভঙ্গুর মানে যেটা নষ্ট হয় না প্রকৃতিতে ন্যাচারালি, সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ডিডিটি। 15 দাগের প্রশ্ন এবং আজকের সেশনের শেষ প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি এন্ডোমাইটোসিস। তো ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, অ্যামাইটোসিস। আশা করছি ক্লাসটি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং সঙ্গে থাকো। কথা দিচ্ছি আমার সাথে যদি তোমরা প্র্যাকটিস করো, আমার সাথে যদি তোমরা ক্লাসগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তুমি বায়োলজিতে স্কোর একদম, বায়োলজি মিন্স এখানে লাইফ সায়েন্সের স্কোর একদম 100-এর মধ্যে 95 আপ তোমাকে পেতেই হবে, তুমি পাবেই। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রস্তুতিতে ধ্যান দাও।